আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশ নিয়ে, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর উপরে আজকে একটি সাজেশন ক্লাস অনুষ্ঠিত হবে। তো বেসিক্যালি আমরা আসলে জানি যে খুব সাম্প্রতিক সময়ে খাদ্য অধিদপ্তরের একটি বড় সার্কুলার হয়েছে এবং সামনে পরীক্ষার একটা সম্ভাব্যতা দেখা যাচ্ছে। তো হয়তো মাস দেড়েক বা দুয়েকের মধ্যে হয়তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো আসলে অনেকদিন ধরে আমরা আসলে মানে বিভিন্ন অনুরোধ পাচ্ছি আপনাদের কাছ থেকে যে খাদ্য অধিদপ্তরের জন্য ডেডিকেটেড কোনো ক্লাস নেওয়া যায় কিনা বা সাজেশন ভিত্তিক কোনো ক্লাস নেওয়া যায় কিনা। তো আমরা আজকে যেটা চেষ্টা করব সেটা হলো যে খাদ্য অধিদপ্তরের যে বিগত বছরে আসা প্রশ্ন সেগুলি সমাধান করব। একই সাথে আমরা চেষ্টা করব যে যেই প্রশ্নগুলি আমরা সমাধান করব তার আশপাশ দিয়ে আমরা কিছু রেলিভেন্ট বা প্রয়োজনীয় তথ্য আমরা একটু কি কি আসতে পারে, অর্থাৎ সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন আমরা আজকে সমাধান করব। তো আমরা খুব ছোট্ট করে আজকে আমরা যে কাজটা করব যে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের 2021 সালের 2021 সালের প্রশ্ন সমাধানে আমরা সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব এবং আমরা এই সাধারণ জ্ঞান থেকে আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে একটু আলোচনা করব যে বিগত বছরে কি প্রশ্নগুলি এসেছে এবং আমরা সেই প্রশ্নগুলি সমাধানের সাথে সাথে কি প্রশ্ন আসতে পারে ওই টপিক রিলেটেড বা আশপাশ দিয়ে আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখা দরকার সেগুলো আমরা খুব স্বল্প সময়ে জেনে নিব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আমরা যুক্ত হয়েছি, আমরা শুরু করি। তো আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, দেখুন, যেহেতু 2021 সালের প্রশ্ন, খুব স্বাভাবিকভাবেই 2021 বা 22 অর্থ বছর ওই সময়কার প্রশ্ন এসেছে। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত। তো আমরা জানি বিসিএসএ বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা বা জাতীয় বাজেট। আমরা এই জিনিসগুলো কিন্তু সবাই জানি এবং খুব গুরুত্ব সহকারে আমরা কিন্তু এগুলি পড়ি। তো 2021 সালে জাতীয় বাজেটের আকার কত ছিল সেটি আসলে আমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ না। তারপর আমি একটু জেনে রাখি যে 2021-22 অর্থ বছর আমরা জাস্ট একটু জানার জন্য এটা মনে রাখবো যে 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার ছিল 6,03,681 কোটি টাকা। ঠিক আছে? তো এই বছর কি আসলে এই প্রশ্নটি আসবে বা এই প্রশ্নটি আমরা কেন রাখলাম, যেহেতু 2021 সালে বাজেটের আকার জানতে চেয়েছিল, তো সেটি হয়তো ওই সময়ের জন্য রেলেভেন্ট ছিল, প্রাসঙ্গিক ছিল। আমরা যেটা করব, আমরা অবশ্যই রিসেন্ট যেই বাজেট অর্থাৎ 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের যে আকার সেটি আমরা একটু জেনে রাখবো। তো এটি কিন্তু আসলে কখনো আসে নাই, এটাই হচ্ছে আসলে সাজেশন ক্লাস যে আসলে বিগত বছরে কি প্রশ্ন এসেছে এবং সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে। তো বিগত বছরে যেহেতু 2021-22 অর্থ বছরের বাজেটের আকার জানতে চেয়েছিল, আমরা একটু মনে রাখবো যে 2023-24 অর্থ বছরে আমার জাতীয় বাজেটের আকার কত ছিল। তো আমরা যদি খেয়াল করি যে 2023-24 অর্থ বছরে আমাদের জাতীয় বাজেটের আকার ছিল এখানে যে অপশনগুলি দেওয়া আছে, আপনি যদি এখানে ভালো করে দেখেন, আমাদের সঠিক উত্তর হচ্ছে 7,61,785 কোটি টাকা। অর্থাৎ আমাদের অপশন হচ্ছে খ। জাতীয় বাজেট 2023-24 অর্থ বছরে আমাদের জাতীয় বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা এবং এই বাজেটটি ঘোষণা করেন কে? আমাদের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবং এই বাজেট রিলেটেড আরও প্রশ্ন যেগুলি আমাদের একটু মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে 7,61,785 কোটি টাকা, এই যে পুরো বাজেট, এই বাজেটের সরকার নির্ধারণ করে যে এটি তারা রাজস্ব খাতে তাদের অর্জনের টার্গেট ছিল 5 লাখ কোটি টাকা। ঠিক আছে? অর্থাৎ আমরা যে আমার জাতীয় বাজেটের আকার যে 7,61,785 কোটি টাকা, তো এই যে টোটাল যে আকারটা, এই 7,61,785 কোটি টাকার মধ্যে আমি রাজস্ব খাতে রাখবো 5 লাখ কোটি টাকা। রাজস্ব খাত থেকে আমি আয় করব 5 লাখ কোটি টাকা এবং বাকি অন্যান্য সোর্স থেকে। ঠিক আছে? এবং আমি কি বললাম যে এই যে আমার বাজেট 7,61,785 কোটি টাকা, এই বাজেট কে উপস্থাপন করেন? আমাদের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ঠিক আছে? তো এখানে আরো কিছু প্রাসঙ্গিক তথ্য আছে, সেই প্রশ্নগুলিতে আমরা একটু পরে যাব। যে জাতীয় বাজেট নিয়ে যখন আলোচনা করছেন, এটি দেশের কততম জাতীয় বাজেট এবং এই বিষয়গুলো আমরা কেন আলোচনা করব, কারণ আমরা যদি একটু পরবর্তী প্রশ্নে যাই, অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটি আছে, দেখুন 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট দেশের কততম বাজেট। অর্থাৎ বাজেট নিয়ে যখন আসলে আমরা পড়াশোনা করছি তখন আসলে আমাদের কিন্তু এই রেলিভেন্ট ইনফরমেশনগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, ধারাবাহিক ক্লাস নিলে আমাদের বেশি উপকার হয়। হ্যাঁ, আমরা আসলে চেষ্টা করছি এখন থেকে আসলে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে, আমরা আজকে যেমন শুধু বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কথা বলছি, আমরা এরকম প্রতিদিন আপনাদের জন্য আসলে লাইভ আসার চেষ্টা করব এবং রেলিভেন্ট যে যেমনটা আমি বলছিলাম যে আসলে কিন্তু আজকে আমরা শুধু প্রশ্ন সলভ করব না, বিগত বছরে আসা প্রশ্নের সাথে সাথে কিছু প্রাসঙ্গিক কিছু প্রশ্ন বা সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন কিন্তু আমরা সলভ করছি। এমনই একটি প্রশ্ন আপনাদের সামনে রেখেছি যে 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট দেশের কততম বাজেট। এটা একটু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে 2023-24 অর্থ বছরের যে জাতীয় বাজেট, আমরা একটু আগে জেনেছি অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল তিনি এই বাজেট ঘোষণা করেন, এবং 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট দেশের কততম বাজেট। কেটে যাচ্ছে নাকি? আচ্ছা, আচ্ছা, হাসিব বলেছেন নবম বাজেট। আচ্ছা, 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট। আচ্ছা, ওকে। তো আমরা যদি 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেটের কথা চিন্তা করি, তাহলে আমাকে প্রশ্নে বলেছে যে দেশের কততম, ঠিক আছে, দেশের কততম বাজেট। তো আমি যদি জাতীয় বাজেট এটা কততম বলি, তাহলে এটি হচ্ছে দেশের 52তম বাজেট। আমি যদি আমাদের এখন ক্ষমতায় আছে যে সরকার, অর্থাৎ আমি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, তাহলে তাদের জন্য এটি হচ্ছে 24তম বাজেট। এবং একই সাথে আমি যদি আমাদের অর্থমন্ত্রী অর্থাৎ একটু আগে আমরা জেনেছি যে আ.হ.ম মোস্তফা কামাল তিনি হচ্ছে 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণা করেন, তার এটি পঞ্চম বাজেট। তো এই যে তথ্যগুলি আছে, এই তথ্যগুলি কিন্তু আমাদের আসলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আচ্ছা, অনেকেই বলছেন নবম, এটি আসলে যখন বলবে দেশের কততম বাজেট, তখন আমরা এটার উত্তর হবে হচ্ছে 52তম। আওয়ামী লীগ সরকারের জন্য এটি 24তম, অর্থমন্ত্রী আমাদের আ.হ.ম মোস্তফা কামাল তার হচ্ছে পঞ্চম বাজেট। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি দেখুন, এই প্রশ্নটি কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের 2021 সালের একটি প্রশ্ন। তো এখানে আমরা কি পাচ্ছি যে 2021 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়। তো একইভাবে যেহেতু 2021 সালে এই প্রশ্ন এসেছে, তো খুব স্বাভাবিকভাবেই সেখানে 2021 সালের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ছিল সেটি কিন্তু এসেছে। তো 2021 সালের যে আমাদের 2021 সালে যে বাজেট ছিল, সেই বাজেটের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,89,000 কোটি টাকা, ঠিক আছে, 3,89,000 কোটি টাকা। বাট এই ইনফরমেশনটি কিন্তু অবসলিট হয়ে গেছে, প্রাচীন, এটা আমাদের আসলে দরকার নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেটের আকার কিন্তু আমরা জেনেছি, রাইট, এবং সেটি জাতীয় বাজেট মানে দেশের কততম বাজেট সেটাও আমরা জেনেছি। অনেকেই সেটা উত্তর করতে পেরেছেন। অর্থমন্ত্রীর নেতৃত্বে কততম বাজেট সেটাও অনেকে পেরেছেন, ভেরি গুড। আমরা এখন যেটা করব যে 2021 অর্থ বছর নিয়ে আমাদের আসলে এখন জানার দরকার নাই, আমরা এটা আমাদের জ্ঞান ভারী হবে, কোনো সমস্যা নাই। বাট 2023 অর্থ বছরে আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ছিল সেটা আমরা একটু জানবো। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটা অলরেডি আলোচনা করেছি, খেয়াল করেন যে 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছিল, খেয়াল করেন 7,61,785 কোটি টাকা। এবং এই যে 7,61,785 কোটি টাকার যে বাজেট, এই 2023-24 অর্থ বছরের যে বাজেট, এইখান থেকে রাজস্ব খাত থেকে আমার আয় হবে কত, 5 লাখ কোটি, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে ওইটা। অর্থাৎ আমাকে যদি এইবার যদি আমাকে প্রশ্ন করে যে আচ্ছা এখানে লেখা আছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য বছর 2021 না, এটা আসলে একটু আমাদের টাইপিং মিস্টেক, এখানে আসলে 2024 লিখে রাখতে পারেন, কারণ এই প্রশ্ন তো করতেই পারে আপনাকে যে 2023-24 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়। তাহলে সেটার উত্তর কি হবে, আমরা একটু আগে কিন্তু সেটা দেখেছি যে 5 লক্ষ কোটি টাকা, ঠিক আছে, বা 5 লাখ কোটি টাকা। ওকে, সুতরাং আমরা কিন্তু অলরেডি যখন যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নের রিলেভেন্ট ইনফরমেশন কিন্তু যখন নিচ্ছি, তখনই কিন্তু সম্ভাব্য প্রশ্নের উত্তরও পেয়ে যাচ্ছে। আমি যখনই জাতীয় বাজেট নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি যে 2023-24 অর্থ বছরে যে টোটাল বাজেট, সেই বাজেট হচ্ছে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়, 5 লাখ কোটি টাকা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে কি আছে দেখুন। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এই প্রশ্নটা এবার বিসিএসেও আসছে,
এই একই রকম একটা প্রশ্ন বিসিএস আসছে। তো আমরা বাজেট থেকে সরে গিয়ে একটু জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ অর্জন এবং সেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসলে ভূমিকা কেমন ছিল সেই ইস্যুতে একটু চলে আসছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তো প্রথম প্রশ্নটি দেখুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? এই প্রশ্নটা কিন্তু এবার 46তম বিসিএস প্রিলিমিনারিতেও আসছে এবং আমি বিশ্বাস করি এটা অনেকেই আপনারা সঠিক উত্তর করেছেন। আচ্ছা, অলরেডি আমি উত্তর পাওয়া শুরু করেছি, ধন্যবাদ। এটার উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974। ঠিক আছে, এবং যারা আমাদের বিসিএস পরীক্ষার দিনই আমরা যখন আসলে নির্ভুল একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম, অর্থাৎ বিসিএস পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হয় সেদিন কিন্তু আমরা বাংলাদেশ বিষয়াবলীর ওপরে একটা নির্ভুল সমাধানের একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। সেখানেও কিন্তু আমি আলোচনা করেছিলাম এই প্রশ্নের উত্তর, যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ঠিক তার এক সপ্তাহের মাথায়, অর্থাৎ 7 দিনের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বা বক্তৃতা পেশ করেন। ঠিক আছে, অর্থাৎ জাতিসংঘে সদস্যপদ লাভ করে কত তারিখে? জাতিসংঘে সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর, মনে আছে? এটা কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ 17 সেপ্টেম্বর 1974 বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ঠিক আছে, কততম সদস্য? 136তম। এটাও আমরা মনে হয় সবাই জানি। ঠিক আছে, সুতরাং এই যে বারবার আমরা যে প্রশ্নগুলো সলভ করতেছি, এতে করে কি হচ্ছে, ইনফরমেশনগুলো মাথায় গেঁথে যাচ্ছে, আপনার কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, রাইট? সো 17 সেপ্টেম্বর 1974 সালে কি হয়, যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কততম সদস্য হিসেবে বাংলাদেশ সেই স্বীকৃতিটা অর্জন করে? 136তম সদস্য। এবং আমি কি বলেছি, যে এক সপ্তাহের মাথায় অর্থাৎ 25 সেপ্টেম্বর 1974 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, যে জাতিসংঘে বাংলায় ঘোষণা, মানে তার বক্তৃতা ঘোষণা করেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। এইবার দেখেন, আমরা তো একটা বিগত সময়ে আসা প্রশ্ন আমরা সলভ করেছি। এইবার আমরা কি করতেছি, একটা সাজেশনমূলক একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করছি, যে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদের বিষয়টি উত্থাপন করা হয় কত তারিখে? তো আমরা আসলে সারা জীবন এই প্রশ্নটা অ্যান্সার করছি, যে কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আমরা সবাই জানি বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1974 সালে। কিন্তু আপনাকে যদি একটু ঘুরায় দেয় প্রশ্নটা, যে প্রথমবার, খেয়াল করেন, প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদের বিষয়টি উত্থাপন করা হয় কবে? এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন, বা এই প্রশ্নটা কিন্তু একটু নতুন। ঠিক আছে, তো আমি যেহেতু বলেই দিছি নতুন, তাহলে অনেকেই কিন্তু অ্যান্সার করতেছেন 25 সেপ্টেম্বর 1974। এইটা কিন্তু আর অ্যান্সার করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কি বলছি আমি, যে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদের বিষয়টি উত্থাপন করা হয় কবে? আপনি একটু নর্মালি চিন্তা করেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে কবে? 1971 সালের ডিসেম্বর মাসে। তো 1971 সালের 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, এরপর 1972 সাল থেকেই কিন্তু আমরা শুরু করে দিই যে জাতিসংঘের সাথে সেই লিয়াজুটা। এবং এই ক্ষেত্রে কূটনীতিক বা পররাষ্ট্রনীতি যে কোনো দিক থেকে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্রণী ভূমিকা পালন করেন, যে জাতিসংঘে কিভাবে আসলে আমরা একটা সদস্যপদ অর্জন করতে পারি। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা বললাম, যে 1972 সাল থেকেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই তৎপরতা শুরু হয়ে যায়, এবং কূটনীতিক তৎপরতা বা পররাষ্ট্রনীতি মেনে তিনি কিন্তু সবসময় চেষ্টা করেন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সুতরাং আমার আসলে ব্যাখ্যা থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে জাতিসংঘের সদস্যপদ লাভ করার জন্য যে সদস্যপদের বিষয়টি প্রথম উত্থাপন করা হয় নিশ্চয়ই কবে? 1972 সালে। ঠিক আছে, তো 1972 সালে এখানে দুইটা অপশন আছে, তো আপনারা মনে রাখবো যে 25 আগস্ট 1972 এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করার জন্য কিন্তু আসলে এতটা সহজে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, কারণ আমরা জানি যে জাতিসংঘের যে সদস্য, স্থায়ী সদস্য বা জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কিন্তু 15টি দেশ, তার মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি। তো সেই 5টি দেশের মধ্যে একটি দেশ ছিল চীন। তো এখন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ধরা হয় চীনকে, কিন্তু সেই 1972 সালে কিন্তু এই চীনই বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেয়, এবং তারা দাবি করে যে বাংলাদেশ জাতিসংঘের দুটি রেজুলেশন ভঙ্গ করে, যার জন্য তারা বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ লাভের ব্যাপারে কিন্তু ভেটো দেয় বা অস্বীকৃতি জানায়। এবং এই জন্যই 1972 সালে যখন প্রথম 25 আগস্ট 1972 সালে প্রথম বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদের বিষয়টি উত্থাপন করা হয়, তখন আসলে এটি আলোর মুখ দেখতে পারেনি। পরবর্তীতে 1974 সালে আমরা আসলে
জাতিসংঘের সদস্যপদ লাভ করি। ওকে, তাহলে এই যে আমি যে গল্পগুলা বললাম, এই যে কথাগুলা বললাম, এই রিলেভেন্ট যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি করব? চলেন আমরা নেক্সট প্রশ্নে যাই। আমরা যদি এই প্রশ্ন আসে যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এটা কমন প্রশ্ন। আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে আমরা দেখছি যে প্রথম কবে উত্থাপন করা হয়? 25শে আগস্ট 1972, ঠিক আছে? তাহলে এই যে 25শে আগস্ট 1972 আমরা যে জাতিসংঘে প্রথম বিলটা মানে আমাদের যে দাবিটা উত্থাপন করলাম, পরবর্তীতে সেটা আলোর মুখ দেখে কবে? জাতিসংঘের সদস্যপদ আমরা কবে লাভ করি? এইটা হচ্ছে কমন প্রশ্ন, যে 25শে সেপ্টেম্বর 1974, ঠিক আছে? সো জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা আসলে যদি গোলমাল করে ফেলি তাহলে সমস্যা। যদি আপনাকে বলে যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদের বিষয়টি কবে উত্থাপন করা হয়, উত্তর হবে 1972। কত তারিখ? 25শে আগস্ট। তারিখ মনে রাখতে পারলে ভালো, না হলে শুধুমাত্র সালটা মনে রাখবেন। আচ্ছা, আর যদি বলে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত তারিখে, তাহলে 25শে সেপ্টেম্বর 1974, ঠিক আছে? ওকে, আচ্ছা সরি, জাতিসংঘের সদস্যপদ লাভ করে, আচ্ছা জাতিসংঘের সদস্যপদ লাভ করে হচ্ছে 17ই সেপ্টেম্বর 1974। আচ্ছা, 25 সেপ্টেম্বর 1974 এটাতে হচ্ছে ভাষণ দেয়, সেইটা আমি বলতেছিলাম আর কি। মানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলায় ভাষণ দান করেন, সেইটা হচ্ছে 25 সেপ্টেম্বর। আমি আসলে মিস করে গেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাই। তো এই যে এতক্ষণ ধরে যে আমরা কথাগুলো বলতেছিলাম যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কূটনৈতিক তৎপরতা চালান বাংলাদেশ যেন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারে, কিন্তু চীন কি বলছিল? চীন বলছিল যে না, বাংলাদেশ জাতিসংঘের দুটি রেজুলেশন ভঙ্গ করেছে। এবং সেই রেজুলেশনগুলো কি ছিল? সেই রেজুলেশনগুলো ছিল যে বাংলাদেশে যে যুদ্ধবন্দী আছে, অর্থাৎ যারা পাকিস্তানি, যারা বাংলাদেশে তখন যুদ্ধের সময় বন্দী ছিল, তাদেরকে বাংলাদেশ মুক্ত করে নাই, এরকম একটা আসলে অপবাদ দেয়া হয়েছিল। তো সেই সময় যেটা হয় যে বঙ্গবন্ধুর তৎপরতায় তখন ভারত পাকিস্তানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে? এবং সেই চুক্তিটা আপনি যদি প্রশ্নটা পড়েন তাহলে কিন্তু পাবেন। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? হ্যাঁ, তো এই প্রশ্নটা কিভাবে আসছে? এই প্রশ্নের প্রেক্ষাপট কিন্তু ওইভাবেই আসছে। এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় আসলে কত সালে? বলেন তো, যে কত সালে আমরা তৎপরতা শুরু করি? কত সালে জাতিসংঘের সদস্য পদ এর জন্য আমরা আসলে ফাইট দেওয়া শুরু করি? 1972 সালে। তো 1972 সালেই হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয় যে যুদ্ধবন্দী যে পাকিস্তানি আছে তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল। কোন দুই দেশ? ভারত এবং পাকিস্তান। এবং এই যে ভারত আর পাকিস্তান, এই যে দুই দেশের মধ্যে সবসময় যে একটা স্নায়ুযুদ্ধ চলে, বাংলাদেশ এইখানে খুবই ক্লেভার একটা মুভ করে যে এই দুই দেশের রসনালে আসলে বাংলাদেশ পড়ে না। এবং এই বিষয়ে আসলে আমাদের যে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সে সময় একটা অগ্রণী ভূমিকা পালন করেন, এবং সেই বিষয়গুলো আমরা আসলে আরো পরবর্তী প্রশ্নগুলোতে আরো জানবো। সুতরাং আমরা মনে রাখবো যে বাংলাদেশ 1972 সালে প্রথম যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করার চেষ্টা করে, তো সেই সময় বাধা দেয় কে? বিপক্ষে ভোট দেয় কে? চীন। এবং এই চীন কি বলছিল? যে বাংলাদেশ আসলে যুদ্ধবন্দী পাকিস্তানিদের ফেরত দিচ্ছে না, বা তাদের উপরে তাদের আসলে যে মানবাধিকারের একটা ইস্যু যখন তোলা হয়, তখন যেটা করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান কারোর সাথে কোনো রসনালে যায় না। এবং ভারত আর পাকিস্তানের মধ্যে তখন একটা সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা কত সালে? 1972 সালে। এবং সেই সিমলা চুক্তির মাধ্যমেই কিন্তু তখন কি হয়? দুই দেশ সম্মতি দেয় যে আসলে যুদ্ধবন্দী পাকিস্তানিদের ফেরত দেওয়া হবে। ওকে, এরপরে আসি। দেখেন, রিলিভেন্ট প্রশ্ন আরো এরকম আসতে পারে যে বাংলাদেশে যে বাংলাদেশ যুদ্ধবন্দীদের বিচার না করা এবং আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনার বিষয়ে কত সালে ভারত পাকিস্তানের সাথে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়? দেখেন, পুরা ঘটনাটা কিন্তু আপনি ধাপে ধাপে জেনে যাইতেছেন। ভারত আর পাকিস্তানের মধ্যে 1972 সালে কোন চুক্তি হইল? সিমলা চুক্তি। পরবর্তীতে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের সাথে একটা ত্রিপাক্ষিক চুক্তি করে, ঠিক আছে? কার সাথে? বাংলাদেশ পরবর্তীতে ভারত আর পাকিস্তানের সাথে একটা ত্রিপাক্ষিক চুক্তি করে। সেই ত্রিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আসলে কি কমিটমেন্ট দেয়? যে যুদ্ধবন্দী যারা আছে তাদের কোনো প্রকার বিচার আমরা করব না, এবং যারা আটকে পড়ে আছে, যারা সাধারণ নাগরিক আছে, অর্থাৎ আটকে পড়া বাঙালি যারা, মানে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে হচ্ছে কি বাংলাদেশ সম্মতি দেয়। কার সাথে? বা কার সাথে একটা চুক্তি করে? ভারত আর পাকিস্তানের সাথে। এই ত্রিপাক্ষিক চুক্তিটা আসলে স্বাক্ষরিত হয় কবে? এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1974 সালে। কিভাবে মনে রাখবো? কারণ বাংলাদেশ যখন ভারত আর পাকিস্তানের সাথে এই ত্রিপাক্ষিক চুক্তি করে, যে হ্যাঁ, ওই যে চীন যে অব্লিগেশন দিছিল যে যুদ্ধবন্দীদের বিচার করতে পারে বা তাদেরকে ছাড়তেছে না, বাংলাদেশ তখন বলছে যে আমি যুদ্ধবন্দীদের কোনো বিচার করব না, একই সাথে আমার যে আটকে পড়া বাঙালি আছে তাদেরকে আমি ফিরায় আনবো। এই যে চীন যে কারণে আসলে জাতিসংঘের সদস্য পদ
না দেওয়ার ব্যাপারে জোরালো একটা অভিযোগ দিছিল বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ সেই কাজগুলাই তখন কার সাথে চুক্তি নিয়ে করলো? ভারত আর পাকিস্তানের সাথে একটা ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে সেটা করলো। এর মানে কি বাংলাদেশ যখন চীনের অপবাদ থেকে সরে আসার চেষ্টা করতেছে, এর মানে কি বাংলাদেশ একই সাথে জাতিসংঘের সদস্যপদ লাভ করারও পথেও আগায় যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ তো জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। তাহলে বলেন তো জাতিসংঘের সদস্যপদ লাভ করার জন্য এই যে কনভেনিয়েন্ট সুবিধাজনক যে চুক্তিটা ভারত পাকিস্তানের সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি, এই চুক্তিটা তাহলে কত সালে হবে? এই চুক্তিটা হবে হচ্ছে 1974 সালে। ঠিক আছে, তো আমরা এইভাবে মনে রাখতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, আমরা আজকে এই 10টা প্রশ্ন আসলে সলভ করি, এই 10টা প্রশ্ন পর্যন্ত থাকি। আমরা নেক্সট ক্লাসে আগামী দিন আমরা হচ্ছে এরপর থেকে আবার ইনশাল্লাহ শুরু করব। আমরা আজকে 10টা প্রশ্নে আমি বিশ্বাস করি যে যথেষ্ট আমরা ইনফরমেশন পেয়েছি। এই ইনফরমেশনগুলো একটু আপনারা ভালো করে টুকে রাখুন, ইনশাল্লাহ এগুলো কাজে দিবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।